আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তাকে 8 ঘন্টার বেশি একটি ভবনে ডাস্টবিন শফিকের সাথে অবরুদ্ধ করে রাখা হয় এবং সেই সময় ভীষণ ভয় পেয়েছিলেন এই ডাস্টবিন শফিক এবং আসিফ নজরুল। ব্যক্তিগত আলাপচারিতায় অনেককেই তিনি বলেছিলেন যে মৃত্যু ভয় পেয়েছিলেন। তার ধারণা ছিল যে এই মব যদি একবার ক্ষুব্ধ হয় তাদের হয়তো পিটিয়ে মেরে ফেলতে পারে এবং তিনি তখন এবং ডাস্টবিন শফিকও খুব ভয় পেয়েছিল। আপনারা জানেন যে এই ডাস্টবিন শফিক কদিন আগে এই মব লিঞ্চিং এটাকে বলেছিল এরা মব না, এরা প্রেসার গ্রুপ। সেই প্রেসার গ্রুপ যখন তাদের ঘাড়ের উপর পড়েছিল এবং সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আসিফ নজরুল ডাস্টবিন শফিককে দোষারোপ করছিল যে আপনি এইসব প্রেসার গ্রুপ বলে এই মবকে উৎসাহিত করেছেন, এখন যদি আমাদের মেরে ফেলায় কি হবে, হ্যাঁ আমার বাচ্চা আছে, এসব অনেক কান্নাকাটি তারা করেছিল বলে শোনা যায়। এটি কিন্তু আমার বানানো কথা না, এটি আসিফ নজরুল নিজে তার ঘনিষ্ঠ একজনকে বলেছেন। এখন তারপরে দেখেন কদিন আগে আবার বেরিয়ে তিনি বললেন যে শেখ হাসিনার এই গত জুলাই আগস্টে যে অত্যাচার হয়েছে সেটা নাকি 71-এ পাকিস্তানের হানাদার বাহিনীর নির্যাতনকে হার মানায়। কত বড় নির্বোধ, অর্বাচীন এবং আবাল হইলে এই কথাটা বলতে পারে। যদিও উইথড্র করছে কিন্তু তার শাশুড়ি খুব ভালো বলেছে। আপনারা জানেন যে আসিফ নজরুলের বউয়ের দাদা 71-এর মুক্তিযুদ্ধে একজন শহীদ। তো আসিফ নজরুলের শাশুড়ি বলেছেন যে তোমার দাদা শ্বশুরের মাথায় কি ঠাডা পড়ছিল। হ্যাঁ, যাই হোক তিনি উইথড্র করছেন কিন্তু তিনি প্রচন্ড ভয়ে আছেন এবং তিনি বলছেন এই ইউনূস সরকারের অন্যতম নাটের গুরু এই গুটিবাজি করে যে এটা হলো আসিফ নজরুল। এই আইন সেক্টরটাকে একদম ধ্বংস করে ফেলছে। আপনি বিচারের নামে বাংলাদেশে যে প্রহসন হচ্ছে এটা সামরিক স্বৈর শাসনের আমলে এতটা বোধহয় ছিল না। অ্যাটলিস্ট আমাদের যে কোর্টগুলো আছে, লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, সেই কোর্টে বিচারের নামে এরকম প্রহসন কখনোই হয়নি, কিন্তু আসিফ নজরুল সেটা করছে এবং প্রচুর তার বিরুদ্ধে টাকা পয়সা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এই অভিযোগটা কিন্তু আমাদের না, এই অভিযোগ তাদের পক্ষের ইউটিউবাররাই বলছেন। কত হাজার কোটি টাকা হাতায় নিছে, আমেরিকায় বাড়ি করছে, এইসব তাদের পক্ষের লোকজনই বলে, আমাদের বলতে হয় না। কিন্তু যেটা হয়েছে যে এখন তিনি বুঝতে পারছেন যে জনগণ তার বিপক্ষে চলে গেছে। গত জুলাই আগস্টে তিনি যে একটা হিরোর ভাব নিয়েছিলেন, হ্যাঁ এখনো ভিডিও ক্লিপ ঘুরে বেড়ায়, 1 বছরে তার মুখোশ এমন ভাবে উন্মোচিত হয়েছে। এখন তিনি বলতেছেন যে সবাই আমার দোষ দেয়, কিন্তু আমি আসলে এই সরকারে অত প্রভাবশালী না। এই সরকারকে মেইনলি চালায় হলো এই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা, এই যে মানবাধিকার কর্মী, অধিকার নামে যার একটা এনজিও ছিল, এই আদিলুর রহমান খান শুভ্র। এই আদিলুর রহমান খান শুভ্র আর পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, এই দুইজন নাকি ইউনূস সরকারকে চালায়। এবং এই আদিলুর রহমান শুভ্র আপনাদের খেয়াল আছে কিনা, 1991 সালে তিনি মুন্সিগঞ্জ 1 আসন থেকে নির্বাচন করেছিলেন এবং সেই নির্বাচনে 1,22,255টি ভোট কাস্ট হয়েছিল এবং তার মধ্যে সে পেয়েছিল 249টি ভোট। তো এদের জনভিত্তি, এটা একটু জানিয়ে রাখলাম, এগুলো আমাদের একটু জানা দরকার। তো এখন নজরুল দোষ চাপাচ্ছে এই আদিলুর রহমান খান আর সৈয়দা রিজওয়ানা হাসানের উপরে যে তারাই এই সরকারকে কুবুদ্ধি দিচ্ছে। এবং আরো ইন্টারেস্টিং হলো যে কয়েকদিন আগে আপনারা জানেন যে আমাদের প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রথম যে মামলাটা দেওয়া ছিল সেটা হলো কোন একটা মার্ডার কেসের আসামি, যেখানে ধারে কাছে তিনি নাই এবং তিনি তার বয়স এখন 81 বছর, তিনি এসবের ধারে কাছে নাই, কিন্তু তাকে মার্ডার কেসের আসামি দিয়ে তাকে অপমান করে কারাগারে পাঠানো হয়েছে। একটা প্রধান বিচারপতি যিনি যখন বিচারে কোনো রায় দেন, হ্যাঁ তিনি রায় দিয়েছেন, সেই রায়ের জন্য আপনার ক্ষোভ থাকতে পারে, কিন্তু যুক্তিতর্কের ভিত্তিতে, আইনজীবীদের আলাপ আলোচনার ভিত্তিতে একজন বিচারক এই রায় দেন এবং এই যে রায়টা দেন তিনি কিন্তু কনস্টিটিউশনালি প্রোটেক্টেড, এই রায় দেওয়ার স্বাধীনতা তার আছে।
তারপরেও খায়রুল হককে এই আসিফ নজরুল যেভাবে অপমান করলেন এবং এখন বলছেন যে আদিলুর রহমান শুভ্র আর সৈয়দা রিজওয়ানা হাসানের মদদে এই খায়রুল হককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য দিয়ে যেটা বোঝা যাচ্ছে যে উপদেষ্টাদের মধ্যে কিন্তু অলরেডি কাপাকাপি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে 3 জন উপদেষ্টা কিন্তু পদত্যাগপত্র সাবমিট করে রেখেছে, ডক্টর ইউনূস সেটা এখনো অ্যাকসেপ্ট করেনি। ডক্টর ইউনূস বলছে যে আমরা একসাথে আসছি, একসাথে যাব। আরো অন্তত 5 জন উপদেষ্টা এই মুহূর্তে পদত্যাগ করতে চান, কিন্তু সবারই এই ডক্টর ইউনূস পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করছে না। আর আসিফ নজরুল ভীষণ ভয় পেয়ে গেছে। আসিফ নজরুলের আরেকটা হিসাব বাকি আছে যে ভারতের 26 লক্ষ লোক বাংলাদেশে কাজ করে, এটাও তিনি পরে উইথড্র করেছেন। পরে ওনাকে যখন চার্জ করা হলো কদিন আগে, আবার উনি বলল আমি তো ভুল বলেছিলাম, আমি সেই ভুল স্বীকার করেছি। কিন্তু এই ভুল স্বীকারটা গ্রহণ করা হয়নি। তিনি যে ভারতের বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়িয়েছিলেন তার মধ্যে অন্যতম স্টেটমেন্ট ছিল এটা যে ভারতের 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে, যা সম্পূর্ণ মিথ্যা। এবং সেই মিথ্যার জন্য তার কিন্তু ওই ভুল স্বীকারের বাইরে কোনো মাসুল দিতে হয়নি। সুতরাং এটা তার জন্য নোট করে রাখা হচ্ছে, এটির জন্য তাকে ধরা হবে। সুতরাং আপনারা জানেন যে ইতিমধ্যে ইউনূসের সেফ এক্সিট নিয়ে একটা আলোচনা চলছে। এটা নিয়ে আমি হয়তো আলাদা কোনো একটা এপিসোডে কথা বলবো, কারণ ইউনূসের সেফ এক্সিট নিয়ে আলোচনা মূলত দেশের বাইরে হচ্ছে। কিন্তু এখন এখানে ডক্টর ইউনূসের একার সেফ এক্সিট নাকি তার এইসব যে দালাল চামচাগুলো ছিল সেগুলোর এক্সিটও এর মধ্যে থাকবে, বিশেষ করে যে এনসিপির হাসনাত, সার্জিস, নাহিদ, মাহফুজ, তারপরে মাহফুজ তো আর এনসিপিতে নাই, তারপরে যে আসিফ ভুইয়া, এই যে এগুলোর এক্সিট নিয়ে আলোচনা হবে কিনা। আসিফ নজরুলের এক্সিটটা কিন্তু প্যাচ লেগে গেছে, মানে অন্যদের যাই হয় হোক, আসিফ নজরুলের ব্যাপারে একটা লোকাল সুপার পাওয়ার, দক্ষিণ এশিয়ার একটা সুপার পাওয়ার কিন্তু স্পেশালি আগ্রহী যে আসিফ নজরুলকে তারা দেখে নেবে তার এই ভূমিকার জন্য। সো এইটা আসিফ নজরুল আবার জানেন। এটা জানার ফলে আসিফ নজরুলের মধ্যে একটা বাড়তি হৃদকম্প চলছে। আসিফ নজরুল দেশের বাইরে পালিয়ে যাবার ব্যাপারে, তার কিন্তু আমেরিকার ভিসা আছে, তার স্ত্রী আমেরিকান একটি প্রতিষ্ঠানে কাজ করেন এবং সেই স্ত্রীর কারণেই আমেরিকার সাথে তার একটা বাড়তি যোগাযোগ। তো সেই কারণে সে আমেরিকায় পালিয়ে যাবার একটা প্ল্যান করে রেখেছেন। আমেরিকায় না হলে অন্তত কানাডার ব্যাপারেও তিনি খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু তাকে যেতে দেওয়া হবে কিনা সেটা এখন $1 মিলিয়ন প্রশ্ন। এই অবস্থায় আমরা অপেক্ষা করি। এই আসিফ নজরুলদের মতো বুদ্ধিবেশ্যাদের আমাদের চিহ্নিত করে থাকা দরকার। এরা তাদের ক্যারিয়ারের জন্য এমন কিছু নাই করতে পারেন। আপনারা জানেন যে এই ঘাতক দালাল নির্মূল কমিটি, জাহানারা ইমামের সাথে তিনি থাকতেন, জাহানারা ইমামকে তিনি মা ডাকতেন। আবার যখন তার পিএইচডি করার একটা সুযোগ আসছে তখন তিনি ইউটার্ন দিয়ে তার ডিপার্টমেন্টে এক জামাতপন্থী শিক্ষক ছিল, তার কাছে যে সারেন্ডার করেছেন। বিচিত্রায় আবার এই যুদ্ধ অপরাধীদের নিয়ে, দেলোয়ার হোসেন সাইদিদের নিয়ে লিখেছেন। এবং মানে সুবিধাবাদীর একটা চরম উদাহরণ হলো এই আসিফ নজরুল। এবং আসিফ নজরুল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি পান, সেই চাকরি পাওয়া নিয়েও একটা চাঞ্চল্যকর গল্প আছে যে তিনি ডিপার্টমেন্টের ফার্স্ট বয় ছিলেন না, এবং যার এই চাকরিটা পাওয়ার কথা ছিল, ইন্টারভিউর দিনে তিনি তার এক সন্ত্রাসী বন্ধু দিয়ে সেই ক্যান্ডিডেটটাকে আটকে রেখেছিলেন যাতে ক্যান্ডিডেটটা ইন্টারভিউ বোর্ডে না আসতে পারে, এবং সেই ক্যান্ডিডেট ইন্টারভিউ বোর্ডে আসতে পারেনি। তাকে আটকিয়ে রেখেছিলেন এই আজকের উপদেষ্টা বাটপার আসিফ নজরুল, এবং সেই হিসাবে সে ইউনিভার্সিটিতে জয়েন করে। তো এরকম একটা লোক যখন জাতির বিবেক হয় তখন সেই জাতির সামনে কেবলই অন্ধকার। আপনারা জানেন যে বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা তিনি খলিলুর রহমান, তিনাকে ভারত ডেকে পাঠিয়েছেন। মানে ভারত আসবে না, বলেছে আপনাকে আসতে হবে। কেন আসতে হবে? আপনার সাথে সলা পরামর্শ আছে। তিনি এখন ভারতে যাচ্ছেন। ভারতে যাওয়ার পর কি বার্তা নিয়ে আসে সেটা আপনাদেরকে বলবে। কিন্তু আমরা যারা খোঁজ খবর রাখি তারা জেনেছি যে ভারত উনাকে একটু সাবধান বাণী দেওয়ার জন্য ডেকেছেন। বলেছেন যে আপনি আসেন, আপনার সাথে সলা পরামর্শ আছে। ওনার সাথে কি পরামর্শ?
পরামর্শটি হচ্ছে, গত কদিন থেকে, কয়েক মাস থেকে আপনারা যদি দেখেন, পাকিস্তানের অ্যাডমিরাল, যিনি নৌবাহিনীর কমান্ডার, তিনি বাংলাদেশে এসেছেন। পাকিস্তানের সেনাবাহিনীর উপপ্রধান, তিনি বাংলাদেশে এসেছেন। লস্করে তৈয়বা এবং জয়শি মোহাম্মদ, এই দুইটি দলের প্রধান বা উপপ্রধানরা বাংলাদেশে এসেছেন। তাদের কোনো ভিসাও নিতে হয়নি। ঢাকা এয়ারপোর্টে এসেছেন, সিলভারি দিয়ে তাদেরকে মামার বাড়িতে ঢুকানো হয়েছে। এর মধ্যে দিল্লিতে লাল কেল্লার কাছাকাছি জায়গায় একটি বোমা হামলা হয়েছে, যেখানে 13 জন মানুষ মারা গিয়েছে। 9 জন স্পট ডেথ, পরবর্তীতে আরো 3 জন মারা যায়, তাও 4 জন, মোট 13 জন মানুষ মারা যায়। এদিকে ইসলামাবাদেও একটি হামলা হয়েছে, সেই হামলায় 12 জন লোক ইনস্ট্যান্টলি মারা যায়। এখন এই 12 জন লোকের মধ্যে 12 জন লোককে যারা হত্যা করেছে তারা কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে। তারাই তেহরিকে তালেবান পাকিস্তান নামে একটি সংগঠন রয়েছে, যারা পাকিস্তানটিকে তালেবানের মতো, অর্থাৎ আফগানিস্তানের মতো একটি গুহা রাষ্ট্র বানাতে চায়, যে অন্ধকার রাষ্ট্র, আয়ামে জাহেলিয়াত বানাতে চায়। সেই জন্য এই পাকিস্তানের উপরে নানানভাবে বোমা হামলা করছে, হত্যা করছে, যুদ্ধ করছে। কদিন আগে আপনারা দেখলেন পাকিস্তান এই কাবুলে হামলা চালিয়েছে, কাবুল পাকিস্তানে হামলা চালিয়েছে। তার মানে হচ্ছে এই মামা ভাগ্নার মধ্যে বিশাল একটা যুদ্ধ চলছে। একটা সময় ছিল আমরা দেখেছি এই পাকিস্তানে আফগানিস্তানের সমস্ত জঙ্গিদেরকে ট্রেনিং দেওয়া হতো। পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলগুলো ছিল আফগানিস্তানের মানুষের যুদ্ধে ট্রেনিং দেওয়ার ক্ষেত্র। অস্ত্র দিত পাকিস্তান, বাইরে থেকেও আসতো, কিন্তু সেটা পাকিস্তানের ভেতর দিয়েই আসতো। খাবার দিতেন তারা, শিক্ষা দিতেন তারা, ট্রেনিংও দিতেন তারা। এই আফগানিস্তানি পরবর্তীতে তালেবানি বিপ্লব ঘটিয়ে তারা রাষ্ট্র কায়েম করলো, আর এখন তারা পাকিস্তানকেও খেয়ে ফেলতে চাচ্ছে। পাকিস্তানকে খেয়ে তালেবানি স্টাইলে এই পাকিস্তান রাষ্ট্রকেই তারা ডেলে সাজাতে চায়, অথবা তারা পাকিস্তানের একটি অংশ নিয়ে একটি তালেবানি রাষ্ট্র তৈরি করতে চায়। সেই জন্য তারা হামলা চালিয়েছে, তারা স্বীকার করেছে। কিন্তু দিল্লিতে যে হামলাটি হয়েছে, এটির দায় কিন্তু কেউ স্বীকার করেনি। আপনারা জানেন যে লস্করে তৈয়বা এবং জয়শি মোহাম্মদ আগে বলেছিল যে আমরা পূর্বাঞ্চলীয় সীমান্ত ব্যবহার করে ভারতে আক্রমণ করব ভবিষ্যতে। এই পূর্বাঞ্চলীয় সীমান্ত বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। তার মানে এখন বাংলাদেশের সীমান্তটি বাঙালিদের দখলে নয়, বাংলাদেশের দখলে নয়, এখন পাকিস্তানের হাতে চলে গিয়েছে কিনা সেই বিষয়টি জানার জন্যই এই নিরাপত্তা উপদেষ্টাকে ভারতে ডেকে নেওয়া হচ্ছে, যে হাজিরা দিয়ে আসো, বলে আসো তুমি কি করছো, তোমার দেশ কি করছে। লস্করে তৈয়বা, জয়শে মোহাম্মদের মতো সন্ত্রাসী সংগঠন তোমার দেশে কেন? তারা কেন প্রতিনিয়ত তোমার দেশে মামা ভাইগনার মতো, মামার বাড়ির মতো বিনার বিষয় চলে এসছে, এসে এই কর্মকাণ্ড চালাচ্ছে, জঙ্গি ট্রেনিং দিচ্ছে? এর কারণটা কি? এটা একটা বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আপনারা পত্রিকায় দেখেছেন, স্টেটমেন্টে শুনেছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামে যে বাটপার মন্ত্রী, দুর্নীতিগ্রস্ত মন্ত্রী এবং চাঁদাবাজ যে মন্ত্রী, সেই মন্ত্রী বলেছে যে 8 থেকে 9 হাজার তরুণকে অস্ত্রের ট্রেনিং দেবে। কারণ তিনি বলছেন জিওপলিটিক্যালি আমরা যেখানে, আমাদের সেখানে যুদ্ধ করা লাগতে পারে। তার মানে আমাদের যুদ্ধ করার মতো দেশ আছে শুধু একটি, সেই দেশটি হচ্ছে ভারত। কারণ 254 মাইল, মাত্র 54 কিলোমিটার মাত্র বার্মার সাথে আমাদের সীমান্ত। বার্মা নিজেরাই জর্জরিত, অন্য কারোর সাথে যুদ্ধ তো করা দূরের কথা, নিজের দেশের টেরিটরিও তারা রাখতে পারছে না। এই ছাড়া বঙ্গোপসাগরে জল কেলি করা ছাড়া আমাদের আর কোনো রাষ্ট্র প্রতিবেশী আমাদের নেই। আমাদের মূল প্রতিবেশী ভারত। এই ভারতের সাথে যে আমাদের 4000 স্কয়ার কিলোমিটার যে সীমান্ত রেখা, ওয়ান অফ দ্য বিগেস্ট বর্ডার লাইন, সেই ভারতের সাথেই তিনি যুদ্ধের কথা ইঙ্গিত করেছেন। এখন ভারত বুঝতে চাচ্ছে যে আপনারা কি আসলে যুদ্ধ করতে চান, নাকি আমাদেরকে কাতুকুতু দিতে চান। এই যে মিলিশিয়াদেরকে জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলল আমাদের 50 লাখ মিলিশিয়া প্রস্তুত, এদিক দিয়া সেই 50 লাখ থেকে
8,000 বা 9,000 করে করে ট্রেনিং দেওয়া, অস্ত্র ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেছে। এটার নাম হচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়, আর ট্রেনিংটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাইলে আপনারা কি বুঝতে পারছেন, বাংলাদেশের আর্মি, বাংলাদেশের বিজিবি, পুলিশ, র্যাব, অথবা যে বাংলাদেশের যে মিনিস্ট্রি অফ ডিফেন্স, সেই ডিফেন্স মিনিস্ট্রির হাতে এখন আর ডিফেন্স নাই। এখন বাংলাদেশের ডিফেন্স চলে গেছে কার কাছে? এই ডক্টর ইউনূসের পালিত পুত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামের ওই বাটপার সন্ত্রাসী ছাদাবাজের কাছে। পেট মোটা হয়ে গেছে, ওয়েস্টিনে যায় খায়। আপনারা জানেন ওই যে চাঁদাবাজ যখন ধরা পড়ছে, সে বলেছে যে ভাইয়া যে ফোন করে বলল, সেই কথা কিন্তু আপনারা জানেন। তার বাবাও কিন্তু চাঁদাবাজে ধরা পড়েছে, দুর্নীতিতে ধরা পড়েছে। এর ফলে এটা কি দাঁড়াচ্ছে? এখন আমরা বুঝছি যে বাংলাদেশের সেনাবাহিনী বা আর্মি, বিডিআর, পুলিশ কারো কাছেই কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষার বিষয়টি এখন নাই। এখন এই প্রতিরক্ষার বিষয়টি চলে গেছে এই মিলিশিয়াদের কাছে। এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে কারা? আফগানিস্তানে যুদ্ধ করা তালেবানরা। এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে কারা? ওই যে তেহরিকে তালেবান, তারা। এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী, গোয়েন্দা বাহিনী, এবং এই মিলিশিয়াদেরকে ট্রেনিং দিচ্ছে এই যে লস্করে তৈয়বা, জয়শি মোহাম্মদ, আল কায়দা এবং আইএসের মতো সন্ত্রাসী বাহিনী। এরা সম্প্রতি আপনারা দেখেছেন মালয়েশিয়াতেও তাদের একটা গ্রুপ কিন্তু ধরা পড়েছে, যারা চূড়ান্ত বিচারের জন্য এখন প্রস্তুত। যেই কোনো দিন রায় ঘোষণা হবে, 15 থেকে 30 বছরের তাদের জেল জুলুম হতে পারে। তাহলে আপনারা বোঝেন যে বাংলাদেশটি যেহেতু মিলিশিয়াদের কাছে চলছে। এটার আরো একটা ক্লু আপনাদেরকে দিয়ে রাখি। এই আসিফ মাহমুদ কিন্তু বলেছে যে আমাদের প্রস্তুতি ছিল শেখ হাসিনাকে যদি এখন এইভাবে পরাজিত করতে না পারি আন্দোলনের মাধ্যমে, তাহলে আমরা অস্ত্র হাতে তুলে নিব। তার মানে তাদের অস্ত্রেরও কিন্তু ভান্ডার রয়েছে। পুলিশকে হত্যা করেও বিশাল একটা অস্ত্র তারা মজুত করেছে। তাই ইন্ডিয়া এখন জানতে চাচ্ছে, তোমরা কি যুদ্ধ খেলা আমাদের সাথে শুরু করতে চাও? তাহলে আমাদেরকে বলো। সেই জন্যই এই আমাদের নিরাপত্তা উপদেষ্টা ওই বাটপার খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছে। এখন যে বিষয়টা হবে, ভারত সরাসরি একটি প্রস্তাব তাদেরকে দিবে যে তোমরা হয় নিজে থেকে স্টেপ ডাউন করে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের নির্বাচিত প্রতিনিধির হাতে ফিরিয়ে দাও, বাংলাদেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসো, আর তা না হলে আমরা কিন্তু তোমাদের বর্ডার টর্ডার আর মানব না। তার মানেটা তো বুঝতে পারছেন যে শিলিগুড়ি থেকে বাংলাদেশের যে চিকেন নেক, এদিক দিয়ে চট্টগ্রাম, এদিক থেকে আকাউড়া, সিলেট, এইসব অঞ্চল, তামাবিল সীমান্ত, এইসব অঞ্চলে কিন্তু ইন্ডিয়া, ভারত তাদের সৈন্য সমাবেশ বাড়িয়েছে। এর কারণটা কি? প্রয়োজন হলে তারা কিন্তু যে কোনো সময়ে আক্রমণও করতে পারে। এখন আপনি বলছেন এইসব কথা তো শুনছি, শুনবেন। ভারত এমন একটা রাষ্ট্র, ভারত কিন্তু দেন এন্ড দেয়ার কোনো ডিসিশন নেয় না। ভারত হইল স্লো অ্যান্ড স্টেডি। ভারতের একটা নীতি আছে, যে নীতিটির নাম হচ্ছে চাণক্য নীতি। এই চাণক্য নীতিতে মানে ফট করে কোনো সিদ্ধান্ত নেওয়া, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের মধ্যে নেই। তারা খুব ধীরস্থিরভাবে চিন্তা করে দেশ, জাতি, মানুষ, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিকতাবাদ এবং জাতীয়তাবাদ সব কিছুকে মাথায় রেখে ক্যালকুলেটিভ ওয়েতে কিন্তু তারা পা পেলে। তবে এখন ভারতের ক্যালকুলেশনটা কিন্তু অনেকটাই অগ্রগতির পথে। তারা দেখেছে যে বাংলাদেশের সাথে তাদের যে বর্ডার, এই বর্ডারটাতে যদি সেকুলার শক্তি ক্ষমতায় থাকে, তাহলে তার 10 বিলিয়ন প্রতি বছর সামরিক ব্যয় কম হয়। কারণ তারা মনে করে বাংলাদেশ কখনো বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অনুপ চেটিয়া, পরেশ বড়ুয়াদের মতো কাউকে ভারতে অশান্তি করতে দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সেটি হয়নি। এখন এই সরকারের সময়ে কিন্তু সেটা শুরু হয়েছে। 10টা আগস্টের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। তাই ভারত কনসার্ন যে আমরা 10 বিলিয়ন আমাদের সীমান্তে ব্যবহার করব, নাকি বাংলাদেশের রিজিম চেঞ্জ করার জন্য ব্যবহার করব। বুঝলে বোঝেন, না বুঝলে বোঝার চেষ্টা করেন। ভারত 10 বিলিয়ন সীমান্তে ব্যবহার না করে ওই 10 বিলিয়ন দিয়ে যেই কোনো সময় চাইলে বাংলাদেশে কিন্তু রিজিম চেঞ্জ করে দিতে পারে। ভারত যেহেতু স্লো অ্যান্ড স্টেডি পথে আগানো একটা দেশ, সেই জন্য ভারত সময় নিচ্ছে। ভারতেরও কিন্তু একটা নির্দিষ্ট কি বলবো, টলারেন্সের একটা লিমিট আছে। তাদের লিমিটটা যখন শেষ হয়ে যাবে, তখন আপনারা বুঝবেন শুধু ইনুস নয়, ইনুসের বাপেরও ক্ষমতা নেই ভারতকে ডিকটেট করে, ভারতকে থ্রেট দেয়,
ভারতের অশান্ত করার জন্য ভারতকে কোনো কাজকর্ম করে। সুতরাং মনে রাখেন, এই দিন নয়, দিন আরও আসবে। আপনারা যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, বাংলাদেশ আওয়ামী লীগের যে স্বাধীনতার শক্তির প্রতি যাদের মায়া, মমতা, ভালোবাসা আছে, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দিন যত যাচ্ছে সারা বিশ্ব আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। আপনারা দেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে কথা বলা বন্ধ, অথচ পৃথিবীর বহু দেশ তার বক্তৃতা নিচ্ছে, বিবৃতি নিচ্ছে, তার খবর ছাপাচ্ছে। কারণটা কি? বাংলাদেশে তো আরও বহু নেতা ছিল, একজাইলে ছিল, ঘরের ভিতরে ছিল, দীর্ঘদিন ক্ষমতায় আসতে পারেনি। তাদের কথা কয়টা পত্রিকা ছাপিয়েছে? কারণ বাংলাদেশ, এই ছোট দেশে শেখ হাসিনাকে যে মাত্রায় রাজনীতিবিদ হিসেবে মনে করা হয়, তার সাথে মাপার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তি বাংলাদেশে এই মুহূর্তে জন্ম হয়নি, হবে কিনা ভবিষ্যতে আমরা জানি না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন। তিনি কাজ করছেন রাতে এবং দিনে। আপনাদের জন্য সুখবর আসবেই। এবং এই সরকারকে আরো খানিকটা সময় দেবার জন্য, সময় দিয়ে নিজেদের দলগুলোকে আরো শক্তিশালী বা গুছিয়ে নেবার চেষ্টা করবার জন্য তারা যদি বলেন আমরা নির্বাচন করব না, আমরা এই নির্বাচন মানি না, বা জামাত যেটা বলছে নির্বাচনের পরিবেশ নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত নয়, তাহলে সেই নির্বাচন কি হবে? এমনিতেই দেশের নিবন্ধিত প্রায় অর্ধেকেরও বেশি রাজনৈতিক দলকে বাইরে রেখে যে নির্বাচন, সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবেই। এরপরে এরাও যদি আবার নানা ড্রামার মধ্য দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ায়, প্রফেসর ইউনূসের সরকার কি নির্বাচন করতে পারবেন? বা বিএনপি কি একা সেই নির্বাচন চাই, এই নির্বাচন আমরাই করব, করে সেই নির্বাচনী যে ফলাফল সেটা নিজেদের ঘরে তুলতে পারবেন? সেটা কি সবার কাছে গ্রহণযোগ্য হবে? একদমই না। একটা নতুন সংকট তৈরি হবার আশঙ্কা তৈরি হচ্ছে। অন্যদিকে আরেকটা বিষয় অত্যন্ত আলোচনার দাবি রাখে। আমরা জানি যে বিএনপি 237 আসনে প্রার্থিতা ঘোষণা করেছে, 4-5টি স্থগিত ইতিমধ্যেই করেছে। সেটি নিয়ে যারা গত কিছুদিন ধরে বলবার চেষ্টা করছেন যে জামাতি আগামী নির্বাচনে বিজয়ী হবে, এবং তারা অভিযোগ করছেন যে বিএনপি এত আগে মনোনয়ন ঘোষণা করলো কেন। আমি যদিও মনে করি যে এটার কিছু সুবিধার দিক আছে, বেশ কিছু অসুবিধার দিকও আছে, এবং তারা যথাযথ হিসেব নিকেশ করে দেখাবার চেষ্টা করছেন যে অতীতের নির্বাচনের কতদিন আগে আসলে বিএনপি বা আওয়ামী লীগের মতো দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল 30 দিন, 38 দিন, 40 দিন, 25 দিন আগে। এবার তারা এত আগে করে আসলে কি অর্জন করতে চাইছে, এটা তাদের জন্য বুমেরাং হবে। এটা তারা বলবার চেষ্টা করছেন, কিন্তু তারা কখনোই সমালোচনা করেন না যারা মনে করেন যে জামাতই জিতবে। জামাত যারা 6 মাস আগে প্রার্থিতা ঘোষণা করেছে, তাদের প্রার্থীদের প্রচারণা যে রঙিন রঙিন পোস্টারে সারা দেশ ছেয়ে আছে, সেই সমালোচনা কিন্তু তারা করেন না। বিএনপির বেলায় এটা আপত্তি, হয়তো আওয়ামী লীগ থাকলেও এই আপত্তিটা তাদের শুনতে হতো, তারা যদি এটা করতো। এনিওয়ে, সেটি আমার বিষয় না। বিষয় হচ্ছে যে এই যে বিএনপি যে আসনগুলো খালি রাখলো, সেটা মোটামুটি আলোচনার মধ্যে আছে যে তারা তাদের শরিকদের জন্য রেখেছে, এবং নতুন আরপি অনুযায়ী আমরা জানি যে এই শরিকদের যার যার নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এখানেই সমস্যা, এবং এখানে একটা সত্যিকারের সমস্যা হতে পারে। নির্বাচন যদি ফ্রি ফেয়ার হয়, বাংলাদেশের মানুষ আসলে প্রতীক চেনে 3-4টে: ধানের শীষ, নৌকা, লাঙল, দাড়িপাল্লা, কোথাও কোথাও হয়তো হাত পাখা, কোথাও কোথাও কখনো হয়তো মশাল। এর বাইরে কোনো প্রতীক মানুষ চেনে না। হ্যাঁ, আমরা বলতে পারি একটা জাতীয় ঐক্য করা দরকার, সব মত পথের মানুষ সংসদে থাকা দরকার, বিএনপির সঙ্গে এরা এতদিন আন্দোলন করলো, এদেরকে বিএনপির সুযোগ দেওয়া দরকার, এদেরকে জায়গা করে দেওয়া দরকার, একথা আমরা বলতেই পারি। কিন্তু বিশ্বাস করেন, এটা হচ্ছে আমাদের মতো তথাকথিত সুশীলদের কথা, সাধারণ মানুষের কথা এটা নয়। সাধারণ মানুষ এগুলো নিয়ে ভাবেও না। সাধারণ মানুষ চেনে ওই প্রতীক, এবং এই প্রতীকই তারা ভোট দেবে। আপনি হয়তো বলতে পারেন প্রতীক কেন, এখানে তো পলিসি ইস্যুজ আছে, অন্যান্য বিষয়কে বিবেচনায় নিতে হবে। এখনো বাংলাদেশের মানুষকে সেই জন্য রাজনৈতিক দলগুলো তৈরি বা প্রস্তুত করতে পারেনি। এবং বিশ্বাস করেন, এই যে যত বড় নেতাই হন না কেন, জাতীয় পত্রপত্রিকায়, টেলিভিশনের পর্দায় তাদের যতই দেখা যাক না কেন, ভোটের বাজারে এগুলোর কোনো মূল্য নেই। এর আগেও দেখেন না, আমাদের বড় বড় নেতা অনেকেই জেলে আছেন, অনেকে পালিয়ে আছেন, ছোট ছোট দলের, তাদের কোনো ভোট ছিল না।
দয়া করে শেখ হাসিনা বা খালেদা জিয়া তাদের নমিনেশন দিলে তারা বিজয়ী হতেন, না হলে হতেন না। এবং হয়েও যে তারা দেশের খুব কল্যাণ করেছেন, করেননি। কিন্তু আমরা দেশে উইথ ডিউ রেসপেক্ট, তারা দুজনই আমার অত্যন্ত শ্রদ্ধেয় ঘনিষ্ঠ, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি যে আমরা দেশে আরেকটা রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু দেখতে চাই না। আমাদের দরকার নেই আসলে। তারা অনেক বড় নেতা ছিলেন ছোট দলের, একটা সময় পর্যন্ত মানুষ তাদের রেসপেক্ট করেছে, কিন্তু ক্ষমতার স্বার্থে তারা এমন কতগুলো কর্মকাণ্ড করেছেন যেগুলো আসলে দেশকে শেষ পর্যন্ত কিছুই দেয়নি। তাদের নিজেদের দলটাকেও কিছু দেয়নি, দলও শক্তিশালী হয়নি। তাদের রাজনীতিটা বিলীন হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। কাজে আমি বরাবর মনে করি এই ছোট দলগুলোর গুরুত্ব আছে। বিভিন্ন ইস্যুতে তারা কথা বলেন, রাজপথে থাকেন, টেলিভিশনের টক শোতে কথা বলেন, কিন্তু বট গাছের নিচে ছোট গাছ কোনোদিন জন্মায় না, লতা পাতা গজায়। কাজে এই দলগুলো যদি নিজেদের শক্তিশালী করতে চায়, তারা নিজেরা ছোট ছোট দলগুলোর জোটবদ্ধ হোক। এই দলগুলো যদি নিজেদের শক্তিশালী করতে চায়, তারা নিজেদের রাজনীতিটা মানুষের সামনে হাজির করুক। এখন বড় দল করতে পারে যারা তাদের সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমি মনে করি এদের নির্বাচনী ফান্ডে বড় দলের অনেক টাকা আছে, দিয়ে দেন। আমি বহুবার বলেছি, আমি মনে করি ক্ষমতায় যদি বড় দল যায়, বিএনপি যায়, বা অন্য ক্ষেত্রে অন্যান্য বড় দল যদি এরকম ভবিষ্যতে অ্যালায়েন্স করে, তাদেরকে ক্ষমতায় গেলে কিছু সুযোগ সুবিধা করে দেন। কারণ সরকারের অনেক সুযোগ থাকে, লিগ্যালিটি থাকে, যেই দলগুলো যেন সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারে। হ্যাঁ, আপনি ঐক্য করেন, আন্দোলনের প্রয়োজন হলে আন্দোলনের ঐক্য করেন। নির্বাচনে যদি আপনার একেবারেই করুণ অবস্থা হয়, বিএনপি যদি মনে করে বা অন্য কোনো বড় দল মনে করে যে সে জিততেই পারবে না, তখন আপনি অ্যালায়েন্স করেন। আদারওয়াইজ এই অ্যালায়েন্স না দেয় বড় দলকে কোনো সুবিধা, না দেয় ছোট দলকে কোনো সুবিধা। সো আমি মনে করি যে এটা একটা ভুল সিদ্ধান্ত। এবং আমি একেবারে স্পষ্ট, আমি যেহেতু রাজনীতির ছাত্র, রাজনীতি নিয়েই কাজ করি, আমি দেখি যে এই নিজস্ব প্রতীকে বিএনপি যে কয়টি আসন ছাড়বে তার শরীরদের দু একটা বাদে সব আসন তারা হারান, যে যত বড় নেতাই হন না কেন। বিএনপির ওই সব আসনের যে নেতারা এতদিন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, ত্যাগ করেছেন, এটা তাদের সঙ্গে অন্যায়। বাদ দিলাম তারা নেতা দলের স্বার্থে, জাতির স্বার্থে, এখানে দল জাতির কোনো স্বার্থ এখন আর নেই, মেনে নিলাম নৈতিক কারণে বা কমিটমেন্টের কারণে হয়তো তারা ত্যাগ স্বীকার করলেন। যে নেতা কর্মীরা সমর্থকটা ওই দলের, তাদেরকে আপনি কিভাবে বঞ্চিত করবেন? তারা তো ওই আরেক দলের, ছোট দলের বা অন্য দলের নেতার প্রতি তার কোনো শ্রদ্ধা নেই, সেই রাজনীতিকে সমর্থন করে না। আমি ছোটদের ছোট বলছি না, মানে ছোট করছি না, আমি বাস্তবতাটা তুলে ধরছি। তারপরে কোথাও এমনিতেই কিছু আসন, সব আসনে তো জেতা সম্ভব হবে না। যে 237টি আসন বিএনপির মধ্যে প্রার্থিতা ঘোষণা করেছে, তার মধ্যে কিছু আসনে তারা এমনিতেই হারবে, কিছু জায়গায় তাদের ভোটও সেই অর্থে নেই, এবং কিছু জায়গায় তাদের প্রতিপক্ষরাও শক্তিশালী। সব অঙ্ক মেলালে কিন্তু স্বাভাবিক ভালো ভোটেও কিন্তু এই শরিকদের সিট দিতে গিয়ে বিএনপি একটা ঝামেলার মধ্যে পড়বে। হয়তো জিতবে, হয়তো কিছুটা বেশি আসন পেয়ে জিতবে, অবশ্যই শর্ত সাপেক্ষ, যেটা আমি মনে করি না সেই শর্ত পূরিত হবে বা পূরিত হবার পরিবেশ এখনো তৈরি হয়েছে। সেটা হচ্ছে যেটা নিরপেক্ষ নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেটা হলে কিন্তু এই জোটের রাজনীতি। আবার ওদিকে এনসিপি শোনা যাচ্ছে তারা মন্ত্রিত্ব চাইছে, তারা আসন চাইছে, আবার তারা জোরের সঙ্গে বলছে আমরা কারো দয়া দাক্ষিণ্য চাই না। আবার শোনা যাচ্ছে সরকার বিধান এবং সরকারের কোনো উপদেষ্টা তাদের হয়ে তদবিরও করছেন বিএনপির সঙ্গে। মানুষ তো খুব বোকারা, মানুষ গত 1-1.5 বছরে শুনেছে যে এনসিপি নেতারা বিএনপি সম্পর্কে কি বলেছেন। বড় বড় নেতারা উদার হয়ে সেটা ভুলে যেতে পারেন, কর্মীরা কি সেটা ভোলে?